আমার যে কন্টেন্টগুলো মানুষের কাছে খুব অল্প সময়ে রিচ করে এবং মানুষ অনেক ভালো ফিডব্যাক দেয় এবং আনসিন যে জিনিসগুলা বা আনসিন যে বাংলাদেশ এটাই অ্যাকচুয়ালি মানুষ দেখতে পেরেছে। অনেক জিনিস যেটা মানুষ কল্পনা করে যে আসলে এটা বাংলাদেশে পসিবল, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ আমার কন্টেন্টের মাধ্যমে দেখেছে এবং আমার কাছে এই জিনিসটা অনেক ইন্সপায়ারিং লেগেছে। এসি ফ্যান ছাড়াই থাকেন ভীষণ শান্তিতে, কিন্তু কিভাবে? এই ছোট্ট একটি জায়গায় বাস করছে 400 জনের বেশি পরিবার। যেমন মনে করেন যে বাংলাদেশে এমন কিছু কমিউনিটি আছে যারা সুন্দরবনে অনেক গহীনে বাস করে, যারা মাটির বিস্কুট খেয়ে থাকে, এমন কিছু খাবার খেয়ে থাকে যেটা কিনা আমরা নর্মাল বাঙালিরা খেতে পারি না। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ইন্সপায়ারিং লাগে। সুন্দরবনে গেছি, এক খাল দিয়ে ঢুকেছি, আরেক খাল দিয়ে সুন্দরবনে পার্টি বা ডাকাত দল বের হয়ে গেছে। লাউয়াছড়া ফরেস্টের ভিতরে ঢুকছি, এখানে কোনো একটা জঙ্গলি জন্তু আমাদের পাশ দিয়েই দৌড়াইছে, আমরা ওটা টের পাই নাই, বাট একটু জন্য বেঁচে যাই। সুন্দরবনে এরকম অনেক হয়েছে যে কিছু একটা পাশ দিয়ে যাচ্ছে, এরকম আমরা বেঁচে গেছি। তো অনেক রাতে ফিরতেছি, এরকম কিছু একটা আমাদেরকে পিছন দিয়ে ধাওয়া করতেছে, এরকম হয়েছে। তো আসলে ভয়ঙ্কর তো অনেক কিছুই হয়। একা ট্রাভেল করতে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে নিজের সেফটির কারণ। কেননা আমি আসলে যে জায়গাটা যাচ্ছি তাদেরকে অত ডিপলি আমি চিনি না, তারাও আমাকে ডিপলি চেনে না। তো খুব হালকা ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করে তাদের মাধ্যমে যেতে হয়। তো এটা একটা লাইফের রিস্ক বলা যায়। প্লাস হচ্ছে মনে করেন যে জায়গাগুলোতে যাচ্ছি সেই জায়গার মানুষ অ্যাকচুয়ালি আমাকে কিভাবে নিচ্ছে, তাদের ল্যাঙ্গুয়েজটা কিরকম হচ্ছে, তাদের সাথে বিহেভিয়ারটা কেমন হচ্ছে, এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ বলা যায়। থাকার অভিজ্ঞতা বলতে সবচেয়ে বেশি আমার যেটা মনে পড়ে ঘূর্ণিঝড় রেমালের সময়, তখন আমরা খুলনার সুন্দরবনের একেবারে পাশে নলিয়ান বাজার একটা গ্রাম আর কি। আমরা বিকালবেলা শুট করছি, সব ঠিকঠাক, দেখলাম যে একটু ঝড়ের মতো আভাস। বাট রাত 3টার দিকে আমরা ঘুম থেকে উঠে দেখেছি আমার বেডরুমের উপরে 1 কোমর পানি। আমরা তো জাস্ট সারপ্রাইজ। এটা ছিল আমার লাইফের সবচেয়ে মেমোরেবল এক্সপিরিয়েন্স। সেই ঘূর্ণিঝড় রেমালের সময় আমরা 7 দিন উইদাউট ইলেকট্রিসিটি, ওয়াইফাই, ইন্টারনেট, ফোনে চার্জ নাই, ক্যামেরা চার্জ নাই, 7 দিন জাস্ট ওই নলিয়ান বা দ্বীপের মতো যে জায়গাটা, গ্রামটা, তো গ্রামের মধ্যে আমরা আটকে ছিলাম। তো ওইটা ছিল আমার আরেকটা অবাক করা জায়গা। ছিল সিলেটের একটা পুঞ্জি, আমি নাম বলবো না, এটা ছিল একেবারে বনের মাঝখানে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেক করে এই পুঞ্জিতে যেতে হয়েছে। আমার কাছে একটু অবাক করা মনে হচ্ছে, এখানকার মানুষের কাছে ইলেকট্রিসিটি নাই, তাদের খাবার পানি নাই। খাবার পানি যদি আপনার খেতে হয় পাহাড়ের অনেক উপর থেকে জাস্ট নিচে নামতে হয় জাস্ট খাবার পানির জন্য। তাদের কোনো স্কুল নাই, কলেজ নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, তারা জাস্ট জঙ্গলের উপর ডিপেন্ড করে জীবনটা সার্ভাইভ করে। সো আমার কাছে খুব অবাক করা মনে হচ্ছে যে এখানকার মানুষ আসলে বাঁচে কিভাবে। তাদের খাসিয়া যে ভাষা আছে সেই খাসিয়া ভাষায় কথা বলে। সবাই আসলে বাংলা ভাষায় কথা বলতে পারে না, কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলতে পারে তারা মোটামুটি ভালোই বলতে পারে এবং তাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের কমিউনিকেশনটা করতে হয়। এই ল্যাঙ্গুয়েজের সমস্যাটা এটা আসলে অনেক জায়গায়, যেমন আমরা সুন্দরবনে গিয়েছিলাম, ওখানে মুন্ডা সম্প্রদায়কে নিয়ে কাজ করতে। মুন্ডাদের ভাষা আমাদের ভাষা অনেক ডিফারেন্ট। তো তারা আমাদের বাংলা ভাষা সহজে বুঝতে পারে না, যারা বুঝে তারা অনেক ভালোভাবে বুঝে। তো এই মুন্ডা ভাষা আমি বুঝি না, মুন্ডারা আমাদের বাংলা ভাষা বোঝে না। এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আসলে অনেক জায়গায় দেখেছি। আমি তো বেসিক্যালি বাংলাদেশের রুরাল হেরিটেজ কালচার এই জিনিসগুলো নিয়ে, যেগুলো বাংলাদেশের মানুষ আসলে কম দেখে বা ইউজুয়ালি দেখে না, সেগুলো নিয়ে কন্টেন্ট বানাই। এগুলো আসলে তো রিসার্চ বা আইডিয়াটা গ্যাদার করতে হবে। এই আইডিয়াটা আমি টুকটাক নিতাম চলতি থেকে। চলতি দেখলাম যে অনেক ইউনিক কিছু জিনিস প্রেজেন্ট করে। তো এই জিনিসগুলো আমি পিক করতাম চলতি থেকে এবং সেগুলো নিজের মতো করে আরো প্রেজেন্ট করার ট্রাই করতাম। ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে মনে পড়ে আমার রাজবাড়ী চর হাবাসপুরের কথা। সে সময় আমার সাথে আমার ক্যামেরা, আমার ড্রোন, আমার ফোন সবকিছুই ছিল। ওইটা শুটিং শেষ করতে করতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। প্রবলেমটা হচ্ছে ওখানে সন্ধ্যার পরে ডাকাতের উৎপাত অনেক বেড়ে যায়। তা আমার সাথে যেহেতু এত কিছু আছে আর সাথে আমার কোনো টিম মেম্বারসও নাই এবং একটা পিচ্ছি ছেলের নাম হচ্ছে মেহেদি, সেই ছিল। এবং আমার এই কারণে আমার এত ভয় লাগছিল, কেউ হয়তো পেছন থেকে ফলো করছে। আমরা গাছগাছালির ভেতর দিয়ে আসছি, ওখানে আশেপাশে কোনো মানুষও ছিল না, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল। ওই দিনটার কথা মনে পড়লে বা সন্ধ্যার কথা মনে পড়লে আসলে নিজের কাছে এখনো ভয় লাগে। ব্যবহার আসলে যদি বলি তাহলে পাহাড়ের মানুষের কথা বলতে হবে। চাকমা কমিউনিটি তারা এত সুন্দর আন্তরিক ভাবে আসলে মেশে, এটা অ্যাকচুয়ালি আমাদের বোঝার ভুল। আমরা মনে করি যে তারা হয়তো অ্যাগ্রেসিভ হয় বা অ্যাটাকিং হয়, এরকম আসলে কিছু না। তাদের সাথে যদি অনেক ভালো মেশা যায়, যেমন আমি নানিয়ারচর নামের একটা জায়গায় গিয়েছিলাম। এটা পাহাড়ের অনেক ভেতরের দিকে জায়গা। মানুষ আসলে নানিয়ারচরে একটু সামনের দিকে থাকে, বাট ভেতরের দিকে অনেকে যায় না। তো ওখানে আমাদের খাবার পানির সমস্যা ছিল, থাকার সমস্যা ছিল। বাট ওখানকার লোকাল মানুষদেরকে আমরা যখন বুঝিয়ে বলি যে আমরা এরকম পারপাসে এসেছি, এরকম থাকতে চাই, আমরা এরকম খাওয়া দাওয়া করতে চাই, তারা আসলে এত ওয়েলকামিং ছিল, এটা বলে বোঝানোর মতো ছিল না। তাদের ল্যাঙ্গুয়েজ আমাদের বুঝতে সমস্যা হচ্ছিল, তারা আমাদেরকে বুঝতে সমস্যা হচ্ছিল। বাট যখন আমরা জিনিসগুলো বুঝিয়ে বলি, তাদের ওয়েলকামিংটা এবং তাদের যে আতিথেয়তা, এটা আসলে আমার এখনো মনে পড়ে। আমার মনে হয় বাংলাদেশে 2টা বা 3টা জায়গা এখনো বাকি আছে, যেমন পটুয়াখালী বাকি আছে, নেত্রকোনা বাকি আছে, আর একেবারে উপরে যে বাংলা বান্দা, এই 3টা জায়গা মনে হয় বাকি আছে। এই 2-3টা ছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ ঘোরা হয়েছে আর কি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে খুলনা যেতে, খুলনা এবং বরিশাল। আরেকটা জায়গা ভালো লাগে সেটা হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে। আমি যেহেতু সাগরের ছেলে, আমি নিজেও একটা দ্বীপে জন্মগ্রহণ করেছি। তো সেই কারণে হয়তো আমাকে দ্বীপটা বা পানি হয়তো বেশি টানে। তো এই কারণে আমার খুলনা, সাতক্ষীরা বা এই জায়গাগুলোতে একটু ঘুরতে বেশি ভালো লাগে। ঘোরাটা আসলে নেশা, পেশা এবং দুটাই একসাথে কম্বাইন্ড হয়ে গেছে। যখন দেখলাম যে আসলে ঘুরতে ঘুরতে ভালো লাগে এবং এটাকে একেবারে নেশার মতো নিজে বানিয়ে ফেলেছি এবং মানুষও এটাকে একসেপ্ট করছে, মানুষের কাছে এটাকে রিপ্রেজেন্ট করতে ভালো লাগে, তখন এটাকে পেশাতে কনভার্ট করে ফেলি। সো নেশা
এবং পেশা দুইটা আসলে কম্বাইন্ড হয়ে গেছে। আমার ইচ্ছা আছে আগে বাংলাদেশে সবকিছু টুকটাক দেখানো শেষে আমার ইচ্ছা আছে দেশের বাইরে যে কালচার, দেশের বাইরের যে হেরিটেজ, এগুলোকে দেশে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা। মানে আমি হয়তো নেপালে যাচ্ছি, নেপালের কালচারটাই, নেপালের হেরিটেজটাই আমি বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে রিপ্রেজেন্ট করবো। যেহেতু সলো ট্রাভেল করি, সেফটির জন্য সবসময় মোজার ভিতরে একটা আর্মস বা ছুরি হোক যেটা হোক কিছু একটা রাখতে হয়। একবার সুন্দরবনে যাচ্ছিলাম এন্ড আমার পায়ের মধ্যে তখন একটা আর্মস ছিল ছোট্ট, মানে যেই হুন্ডাতে আমি চড়েছিলাম সেই হুন্ডাওয়ালা লাকিলি হচ্ছে একজন পুলিশ অফিসার ছিলেন। তো কোনো এক কারণে উনি ব্রেক করার কারণে আমার পা ওনার পায়ের সাথে লেগে যায়। তো উনি বুঝতে পারে যে শক্ত কিছু একটা আছে। উনি বলে ভাই আপনার পায়ের সাথে কি? তো অনেকক্ষণ কথাবার্তা বলার পরে উনি আসলে বুঝতে পারে যে আমার পায়ে কিছু একটা এসেছে। তখন আমি দেখা যায় ছোট একটা আর্মস আছে আমার কাছে। সেফটির ব্যাপারে যেহেতু সলো ট্রাভেল করি, ছোট একটা সেফটি টুলস আমাকে রাখতেই হয়। এটা হয় সুন্দরবনে যাই বা ঢাকার আশেপাশে যেখানে যাই। আর আমি যেটা বলবো যারা সলো ট্রাভেল করে তাদের সবারই এরকম একটা কিছু রাখা উচিত এবং সেটা লাইসেন্স ওয়েতে রাখা উচিত। কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হয় মূলত আমার রিসার্চ দিয়ে। যখন একটা টপিক পাই ওটার উপর একটু R&D করা হয়, আমার টিম একটু দেখে, আমি দেখি, তারপরে সেখানকার লোকাল মানুষের সাথে কমিউনিকেট করি, তারা কি বলে, তাদের যে ভাষ্য সেটার উপর একটু রিসার্চ করি। তারপরে আমরা ডেট একটা সিলেক্ট করে লোকাল কাউকে পিক করে তার মাধ্যমে সেই জায়গাটা যাই। এরপরে শুট করে আসি, শুট করে আসার পরে সেটার উপর আরেকটু মডিফাই করে ভয়েস ওভার দিয়ে তারপর ডিলিট করে আপলোড করি আর কি। শুটিং এর জন্য আমি বেসিক্যালি কোনো ভারী ইকুইপমেন্ট ইউজ করি না। আমার হাতের যে ফোনটা আছে আমি জাস্ট এই ফোন দিয়ে সবকিছু ইউজ করি, সবকিছু শুটিং করি। টুকটাক ড্রোন ফুটেজের জন্য আমার ড্রোনটা ইউজ করি এন্ড দ্যাটস ইট।